all of my cordial students at the beginning of this class. Thanks a lot from on behalf of Rabia Ali Mohila Degree College. During this critical situation due to COVID-19, I hope that you are well. I am also fine. Now, today I shall discuss the topics on agriculture first paper. প্রথমে সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা আজকের ক্লাসের বিষয়বস্তু নিয়ে তোমাদের সাথে কথা বলবো। আজকের ক্লাসের বিষয় কৃষি শিক্ষা প্রথম পত্র, বিষয়বস্তু প্রথম অধ্যায় বাংলাদেশের কৃষি, শ্রেণী একাদশ। আলোচ্য বিষয় হচ্ছে পার্ট 1 বাংলাদেশের কৃষির ক্ষেত্রসমূহ, পার্ট 2 মাঠ ফসল, পরে হচ্ছে পার্ট 3 উদ্যান ফসল, পার্ট 4 মৎস্য। আমরা 4টি বিষয় পার্ট নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব সুপ্রিয় শিক্ষার্থীরা। প্রথমেই দেখো, প্রথম পার্ট 1-এর ভিতরে আছে বাংলাদেশের কৃষির ক্ষেত্রসমূহ। এখন প্রথমে আমাদের কৃষির ক্ষেত্রসমূহ নিয়ে প্রথমে তোমাদের সাথে আমরা কথা বলবো। তাহলে সেক্টর বা ক্ষেত্র বলতে আমরা কি বুঝি? সেক্টর বা ক্ষেত্র কি? কোনো বিষয়ের কার্যাবলী ও আওতা সম্পর্কিত খাতগুলোকে বোঝায়। কৃষির ক্ষেত্র বলতে আমরা বুঝি কৃষির যে কার্যাবলীগুলো আছে সেই কার্যাবলী এবং তার আওতা সম্পর্কিত খাতগুলোকে আমরা কৃষির ক্ষেত্র হিসেবে বিবেচনা করি, যাকে বলা হচ্ছে ফিল্ড অফ এগ্রিকালচার সেক্টর। এখন এই ক্ষেত্রের মধ্যে বিভিন্ন বিষয়গুলো রয়েছে। দেখো, মাঠ ফসল, উদ্যান ফসল, মৎস্য, গবাদি পশু, পোলট্রি, সামাজিক বনায়ন ইত্যাদি। এই বিষয়গুলো হচ্ছে কৃষির অন্তর্ভুক্ত বিষয়। এখন প্রথমে আমরা দেখো মাঠ ফসল নিয়ে তোমাদের সাথে আলোচনা করি। মাঠ ফসল বলতে আমরা কি বুঝি? মাঠ ফসল হচ্ছে বিস্তীর্ণ জায়গায় বেড়াবিহীন অবস্থায় পরিচর্যা বিহীনভাবে, অর্থাৎ বেড়াবিহীন অবস্থায় বিস্তীর্ণভাবে আমরা উঁচু জমিতে, মাঝারি উঁচু বা উঁচু জমিতে যে ফসল আবাদ করে থাকি এগুলি হচ্ছে মাঠ ফসল। এবং এই মাঠ ফসলের বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য রয়েছে। মাঠ ফসলের বৈশিষ্ট্য হচ্ছে মাঠ ফসল করতে গেলে বেড়ার প্রয়োজন হয় না, এখানে নিবিড় পরিচর্যার প্রয়োজন হয় না। আমরা একত্রে অনেক মাঠ জুড়ে ফসল আবাদ করতে পারি এবং ফসলগুলো একসাথে পরিপক্ক হয়, একসাথে আমরা ফসলগুলি সংগ্রহ করি। এবং এই মাঠ ফসলের ক্ষেত্রে সমষ্টিগত পরিচর্যার মাধ্যমে আবাদ করা যায়, যেমন ধান, গম, ভুট্টা, সরিষা, এগুলো হচ্ছে মাঠ ফসল। আর মাঠ ফসলটা সাধারণত পরিচর্যা করতে গেলে এত ব্যয় হয় না। উদ্যান ফসল হচ্ছে যে মাঠ ফসলের খরচ কম এবং ঝুঁকিও কম, সেটা হচ্ছে মাঠ ফসল। এখন দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখো উদ্যান ফসল বলতে আমরা কি বুঝি? উদ্যান ফসল হচ্ছে হর্টিকালচারাল ক্রপ। এখন যেখানে বেড়ার মাধ্যমে নিবিড় পরিচর্যার মাধ্যমে বেড়া দিয়ে তারপরে তোমার বাড়ির আশেপাশে প্রতি জায়গায় যেভাবে আমরা ফসল আবাদ করে থাকি তাকে বলি আমরা উদ্যান ফসল। উদ্যান ফসল বলতে আমরা ধরো ফুল, ফল, শাকসবজি ইত্যাদি হচ্ছে উদ্যান ফসল, যাকে বলি আমরা হর্টিকালচারাল ক্রপ। এখন সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখো মৎস্য। এই মৎস্য কি? মৎস্য সম্পর্কে আমাদের জানতে গেলে মৎস্যের সংজ্ঞা সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। মৎস্যটা আসলে কি? মৎস্য হচ্ছে একটা শীতল রক্ত বিশিষ্ট একটা মেরুদণ্ডী প্রাণী। শীতল রক্ত বিশিষ্ট মেরুদণ্ডী প্রাণী যারা ফুলকার সাহায্যে শ্বাস প্রশ্বাস চালায় এবং পাখনার মাধ্যমে চলাফেরা করে, তাদেরকে আমরা বলি মাছ বা মৎস্য। এখন আমরা এই 4টি বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলবো। একটি হচ্ছে মাঠ ফসল, একটি হচ্ছে উদ্যান ফসল, একটি হচ্ছে মৎস্য, তাহলে আরেকটি হচ্ছে তোমার বাংলাদেশের কৃষির ক্ষেত্র। এখন এই বিষয়গুলো নিয়ে আমরা তোমাদের সাথে কথা বলবো। এখন এগুলো কথার আগেই আমরা প্রথমে কৃষি সম্পর্কে একটু ধারণা নিয়ে নিই। কৃষি সম্পর্কে আমরা কি বুঝি? হ্যাঁ, কৃষির ধারণা।
কৃষি ধারণা হচ্ছে মনীষী রুশো বলেছেন সবচেয়ে বড় এবং গৌরবমণ্ডিত শিল্প হচ্ছে কৃষি। সবচেয়ে বড় এবং গৌরবমণ্ডিত শিল্প হচ্ছে কৃষি। কারণ কৃষি হচ্ছে আমাদের মৌলিক চাহিদা, 1 নম্বর চাহিদা হচ্ছে কৃষি। প্রথম চাহিদা হচ্ছে কৃষি। মৌলিক চাহিদার মধ্যে আমরা খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এগুলোর মধ্যে কৃষি হলো 1 নম্বর আমাদের মৌলিক চাহিদা। এখন আমরা কৃষির সংজ্ঞা নিয়ে একটু তোমাদের সাথে কথা বলবো। কৃষি বলতে আমরা কি বুঝি? বিজ্ঞানের বিভিন্ন শাখার জ্ঞানের আলোকে প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে ফসলের উৎপাদন, উন্নয়ন এবং সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, বাজারজাতকরণ, সম্প্রসারণ, এই প্রভৃতি প্রযুক্তিবিদ্যাই হলো কৃষি। তাহলে কৃষির বিভিন্ন ধরনের অংশগুলো আছে। একটা হচ্ছে উৎপাদন। উৎপাদন বলতে আমরা কি বুঝি? কৃষির উৎপাদন হচ্ছে আমরা ফসল উৎপাদন করব। উৎপাদন করতে গেলে আমাদের এই বীজ বপন থেকে একবারে বীজ সংগ্রহ পর্যন্ত যে প্রক্রিয়াগুলো আমরা করে থাকি সেটা হচ্ছে বীজের ফসল উৎপাদন। এখন এর মধ্যে অনেকগুলো ধাপ রয়েছে। একটি হচ্ছে বীজের পরিচর্যা, বীজ বপন করা, তারপরে আগাছা দমন, তারপরে পানি নিষ্কাশন, পানি সেচ, রোগবালাই দমন, তারপরে বিভিন্ন ধরনের পেস্টিসাইড ব্যবহার করে থাকি। তারপরে আমরা ফসলটা কাটি, ম্যাচিউর হলে ফসলটা কর্তন করি। এই যে সমস্ত বিষয়গুলি আছে এগুলো হচ্ছে ফসল উৎপাদনের অন্তর্ভুক্ত। এখন উন্নয়নটা কি? এখন এই ফসলের উন্নয়ন বলতে আমরা কি বুঝি? ডেভেলপমেন্ট অফ ক্রপস, অর্থাৎ এই উন্নয়ন হচ্ছে ফসলের যে উন্নয়ন হচ্ছে। এখন বিভিন্ন ধরনের হাইব্রিড, বিভিন্ন ধরনের জাত, উন্নত জাত যে তৈরি হচ্ছে, বিশেষ করে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, যাকে বলা হয় BRRI, বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট। এই রাইস রিসার্চ ইনস্টিটিউটের কাজ হচ্ছে ফসলের উন্নয়ন করা। তারপরে আছে ধানের, বিশেষ করে ধান গবেষণা ইনস্টিটিউট হচ্ছে ধান ফসলের উন্নয়ন করা। আর বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট হচ্ছে বিভিন্ন ফসলের উন্নয়নের উপর এবং জাতের উপর তারা কাজ করে থাকে। এখন উন্নয়নটা কিভাবে হয়? একটা হচ্ছে সংকরায়নের মাধ্যমে, একটা হচ্ছে হাইব্রিডাইজেশন এবং সংকরণের মাধ্যমে তারা বিভিন্ন ধরনের জাত উন্নয়ন করে থাকে। বিভিন্ন জাতের বীজ তারা সংগ্রহ করে সেগুলোকে হাইব্রিডাইজেশন করে সংকরায়নের মাধ্যমে তারা বিভিন্ন ধরনের উন্নত ধরনের জাত তারা তৈরি করে। যেটা জাত যারা করে সেটা হচ্ছে BRI এবং ব্রি। একটা হচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, আর একটা হচ্ছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, যেটা জয়দেবপুর বা গাজীপুরে অবস্থিত। এখন প্রক্রিয়াজাতকরণ বলতে আমরা কি বুঝি? ফসল উৎপাদন করে বসে থাকলে তো আমাদের চলবে না, আমাদের প্রক্রিয়াজাতকরণ করতে হবে, অর্থাৎ প্রসেসিং যাকে বলা হয়। এখন যে ফসল উৎপাদনগুলো, যে কৃষক সেটা জমি থেকে মাটি নিয়ে আসলো, মাটি নিয়ে এসে সেটা মাড়াই ঝাড়াই করে আমরা সেটা গুদামজাত করলাম। গুদামজাত করার পরে সেটা যখন আমরা বাইরে বাজারজাত করব, মার্কেটিং করব, তার আগে আমাদের কিছু প্রক্রিয়া আছে। সেগুলোকে প্যাকেটজাত করতে হবে, সেগুলোকে সিলগালা করতে হবে, সেগুলোকে মেয়াদ কতটুকু, তারপরে সেগুলো জার্মিনেশন পার্সেন্টেজ কতটুকু, তারপরে এই বীজ বপনের তারিখ, তারপরে কখন ফসলটা কর্তন করা হয়েছে, এটা কতদিন মেয়াদ, এই সবগুলো এই বিভিন্ন লেভেলে লেখা থাকে। এটা ভিত্তি বীজ না নিবন্ধিত বীজ, কি ধরনের বীজ, মান ঘোষিত বীজ, এগুলো সব কিছু বীজের লেভেলে লেখা থাকে। তাহলে এই যে প্রক্রিয়াজাতকরণ, সেই প্রক্রিয়াজাতকরণ কিন্তু একটা এই BADC এই কাজটা করে থাকে। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন, যাকে বলা হয় BADC, তারা বীজ উৎপাদন এবং প্রক্রিয়াজাতকরণের কাজটা তারা করে থাকে। আর সংরক্ষণটা হচ্ছে স্টোরেজ। আমরা সব বীজটা একসাথে খাওয়াও সম্ভব না, আর সব বিক্রি করাও সম্ভব না। এই কারণে আমাদের কোল্ড স্টোরেজের প্রয়োজন। এই কোল্ড স্টোরেজের মাধ্যমে আমরা বীজ সংরক্ষণ করে থাকি। আবার গ্রামের মহিলারা বিভিন্নভাবে আমরা বস্তার মধ্যে বা মাটির হাঁড়িতে বিভিন্নভাবে গ্রামের মহিলারা বিভিন্নভাবে ধানের বীজ বা বিভিন্ন বীজ সংরক্ষণ করে থাকি। কেউ বয়মের মাধ্যমে, কাচের বয়মে করে, কেউ ধানের চটের বস্তার মধ্যে ধানের বীজ যাতে বাতাস যাতে না ঢুকে সেরকমভাবে তারা বীজটা সংরক্ষণ করে। তারপরে কলসির মধ্যে মাটির কলসির মধ্যে সংরক্ষণ করা যায়, যেন মাটির কলসির যে নিচের অংশটাকে
আলকাতরার প্রলেপ দেওয়া হয় যেন কোনো বাতাস ঢুকতে না পারে, দেখতে হবে যেন বাতাস না ঢুকে এবং কোনো পোকামাকড় আক্রমণ না করে। সেই কারণে আমাদের যে স্টোরড গ্রেইন যে পেস্টগুলো আছে, যে বীজ যেন নষ্ট না হয় তার জন্য যে পেস্টগুলো দায়ী, সেগুলো আমাদের বিভিন্ন ধরনের আমরা পেস্টিসাইড অনেক সময় ব্যবহার করে থাকি এজন্য। তারপরে দেখো বাজারজাতকরণ করতে আমরা কি বুঝি। বাজারজাতকরণকে ইংরেজিতে বলা হয় মার্কেটিং। অর্থাৎ একটা কৃষক যিনি উৎপাদনকারীর কাছ থেকে ফসল যে প্রক্রিয়ার মাধ্যমে এটা ভোক্তার কাছে গিয়ে পৌঁছায় বা ক্রেতার কাছে গিয়ে পৌঁছায়, যে প্রক্রিয়াগুলো অতিক্রম করা হয়, যে প্রসেসের মাধ্যমে কাজটা করা হয়, তাকে বলা হয় আমাদের মার্কেটিং বা বাজারজাতকরণ, যাকে বলা হয় বাজারজাতকরণ। তারপরে কৃষির মধ্যে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে গবেষণা, একটা হচ্ছে সম্প্রসারণ। এখন একটা হচ্ছে রিসার্চ, একটা হচ্ছে এক্সটেনশন। এখন কৃষি গবেষণার যেমন বিষয় রয়েছে বিভিন্ন ধরনের, সেরকম সম্প্রসারণেরও একটা বিষয় রয়েছে। এই কারণে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ওখানে একটি ভবন আছে, কৃষি সম্প্রসারণ বিভাগ, যারা সম্প্রসারণের কাজটি করে থাকে। এখন সম্প্রসারণটা হচ্ছে কি, নতুন একটা বীজ আসলে, নতুন একটা ফসল বের হলে সেটা কৃষক কিন্তু সহজে গ্রহণ করতে চায় না, অ্যাডপ্ট করতে চায় না, নিতে চায় না। তাহলে এই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, তাদের কাজ হলো, বা উপসহকারী কৃষি কর্মকর্তা, তাদের কাজ হলো বিভিন্ন ব্লক বা ইউনিয়ন পর্যায়ে তারা কাজ করে থাকে। সাব অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচার অফিসার, তারা বিভিন্ন ধরনের কর্মশালার মাধ্যমে, উঠোন বৈঠকের মাধ্যমে, আলোচনার মাধ্যমে, ডিসকাশনের মাধ্যমে কৃষককে নতুন বীজ উৎপাদনের ব্যাপারে উদ্বুদ্ধ করে এবং সেই বীজটা বিভিন্ন জায়গায়, এই বীজের গুণগত মান এগুলা বিভিন্ন জায়গায় এদের বিষয়গুলোকে ছড়িয়ে দেয়। অর্থাৎ কৃষির যে বিভিন্ন ধরনের নতুন নতুন যে জাত, নতুন ধরনের উদ্ভাবন, নতুন ধরনের প্রযুক্তি, সেগুলোকে ছড়িয়ে দেওয়া বা বিকশিত করা, সেগুলোকে ছড়িয়ে দেওয়া বা স্প্রেড করা বা সেগুলোকে সেই বিকশিত করা বা সেগুলোকে ছড়িয়ে দেওয়াকেই বলা হয় এই সম্প্রসারণ। সেই সম্প্রসারণের কাজটা করে হচ্ছে ডিএই, যেটি ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশন, যাকে বলা হয় ডিএই। এবং ডিএই এর প্রত্যেকটা উপজেলাতে একটি করে উপজেলা কৃষি অফিস রয়েছে এবং সেখানে একটা কৃষির বিভিন্ন ধরনের স্টাফ রয়েছে। এখানে স্টাফ প্যাটার্ন হচ্ছে, প্রথমে যিনি থাকেন প্রধান, তাকে বলা হয় উপজেলা কৃষি অফিসার। এই উপজেলা কৃষি অফিসারের পরের পদবি হচ্ছে অতিরিক্ত কৃষি অফিসার। তারপরে আছে সাব অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচার অফিসার, যাকে বলে উপসহকারী কৃষি কর্মকর্তা, যারা বিভিন্ন ব্লক বা ইউনিয়ন পর্যায়ে কৃষি তথ্য এবং সেবা দিয়ে থাকে। এখন এই সম্প্রসারণ সম্পর্কে আমরা জানলাম। তারপরে দেখো মাঠ ফসল ও এর শ্রেণীবিভাগ। এখন এই মাঠ ফসল এবং এর শ্রেণীবিভাগ সম্পর্কে আমরা তোমাদের সাথে কথা বলবো। আমরা জানি মাঠ ফসল সাধারণত কোথায় আবাদ করা হয়, সাধারণত বিস্তীর্ণ এলাকা এবং যেখানে বেড়া নেই, বেড়াবিহীন অবস্থায় বিস্তীর্ণ এলাকা জুড়ে আবাদ করা হয়, একত্রে সমষ্টিগত পরিচর্যার মাধ্যমে আবাদ করা হয়। এখন এই মাঠ ফসলের শ্রেণীবিভাগগুলোর মধ্যে কি কি ধরনের ফল আমাদের আছে, যেমন ধরো দানা জাতীয় ফসল, যেমন যেগুলা খাদ্য থেকে আমরা, দানা থেকে আমরা খাদ্য উৎপাদন করতে পারি, যেমন ধান, গম, ভুট্টা, এগুলো হচ্ছে দানা জাতীয়। তারপর কিছু শস্য ফসল আছে যেগুলো তৈলবীজ বিষয়ক, সেগুলো হচ্ছে যেমন ধরো যে বীজ থেকে আমরা তেল উৎপাদন করতে পারি, সেগুলো হচ্ছে তৈলবীজ বিষয়ক ফসল, যেমন সরিষা, তারপরে হচ্ছে রাই, এই ধরনের সয়াবিন, সূর্যমুখী, এগুলো হচ্ছে তেলবীজ বিষয়ক ফসল। তারপরে দেখো চিনি উৎপাদনকারী ফসল, যেখান থেকে আমরা, যে ফসল থেকে আমরা চিনি উৎপাদন করতে পারি তাদেরকে বলা হয় চিনি উৎপাদনকারী ফসল, তাদেরকে বলা হয় সুগার প্রডিউসিং ক্রপ। যেমন ধরো সুগার কেইন, আখ এবং সুগার বিট, এগুলো হচ্ছে চিনি উৎপাদনকারী ফসল। তারপরে দেখো আমাদের এই মাঠ ফসলের মধ্যে আছে নেশা জাতীয় ফসল। এই নেশা জাতীয় ফসলগুলো হচ্ছে যে তামাক জাতীয় যে ফসলগুলো, সেগুলোকে বলা হয় নার্কোটিক ক্রপ। এবং তামাক থেকে, তামাক, গাঁজা, এগুলো থেকে, এগুলো হচ্ছে তামাক জাতীয় ফসল। এই মাঠ ফসলের বিভিন্ন শ্রেণীবিভাগ রয়েছে। এরপরে দেখো উদ্যান ফসল। তাহলে উদ্যান ফসলের বৈশিষ্ট্য এবং বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমরা একটু জেনে নেই। উদ্যান ফসল সাধারণত আমাদের কি করা হয়, এর জন্য বেড়া দিতে হয়, নিবিড় যত্ন নিতে হয়, তারপরে এর পিছনে
অনেক বেশি খরচ বেশি হয়, এখানে পানি বেশি লাগে, সেচ বেশি লাগে, শ্রমিকের বেশি প্রয়োজন হয়, তারপরে নিবিড় পরিচর্যা নিতে হয় এবং এটা ধাপে ধাপে পরিপক্ক হয়। উদ্যান ফসল কিন্তু একসাথে পরিপক্ক হয় না, ধাপে ধাপে এটা পরিপক্ক হয়। এখন উদ্যান ফসলটা আস্তে আস্তে ধাপে ধাপে পরিপক্ক হয় দেখে আমরা আস্তে আস্তে এটা সংগ্রহ করে থাকি। এখন উদ্যান ফসলের শ্রেণীবিভাগ নিয়ে আমরা একটু কথা বলি। উদ্যান ফসলের শ্রেণীবিভাগগুলো কি কি? একটা হচ্ছে উদ্যান ফসলের মধ্যে প্রথমেই দেখো শাক সবজি জাতীয় যে ফসলগুলো আছে সেগুলো হচ্ছে উদ্যান ফসল, যেমন লাল শাক, পালং শাক, তারপরে লাউ শাক। এই পাতা জাতীয় যে ফসলগুলো থেকে সবজি থেকে আমরা পাতা বা শাক পেয়ে থাকি, সবজি পেয়ে থাকি, সেগুলো হচ্ছে শাক সবজি জাতীয় ফসল। যেমন ধরো এই শাক সবজির মধ্যে আমাদের শুধু পাতা না, আমাদের কাণ্ড থেকেও হয়, যেমন ধরো পুঁই শাক, লাল শাক, এগুলোর ভিতরে কাণ্ড রয়েছে। তারপরে দেখো মূল জাতীয় ফসল, এখন যে ফসল থেকে মূলটাই ফসলের খাদ্য হিসেবে করি আমরা, যেমন মূলা, গাজর, শালগম এগুলো। তারপরে দেখো আমাদের এই উদ্যান ফসলের মধ্যে আছে আমাদের কন্দ জাতীয় ফসল, যেমন আলুটা হচ্ছে কন্দ হিসেবে আমরা আলুটা ব্যবহার করে থাকি, কন্দ হিসেবে ব্যবহার করি। রাইজম, এগুলো হচ্ছে হলুদ পরে কন্দ, আদা হচ্ছে রাইজম এবং আলু হচ্ছে কন্দ, এগুলো আমরা মূল জাতীয় হিসেবে ব্যবহার করে থাকি। টিউবার ক্রপস, এগুলোকে বলা হয় কন্দ জাতীয় ফসল। এরকম উদ্যান ফসলের মধ্যে দেখো মশলা জাতীয় ফসল রয়েছে, যে ফসল থেকে আমরা মশলা উৎপাদন করে থাকি সেগুলো হচ্ছে মশলা জাতীয় ফসল, যেমন তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, এগুলো হচ্ছে আমাদের মশলা জাতীয় ফসল। এই সবগুলাই উদ্যান ফসলে অন্তর্ভুক্ত। এখন সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো উদ্যান ফসলের শ্রেণীবিভাগ সম্পর্কে তোমরা জেনেছ। এখন দেখো এই মাছের অবস্থান, আমরা আগে মৎস্য সংজ্ঞা নিয়ে পড়াশোনা করেছি, এখন মাছের অবস্থান নিয়ে আমরা তোমাদের সাথে কথা বলবো। এখন মাছের অবস্থানের মধ্যে প্রথমে দেখো মাছের পর্ব হচ্ছে করডাটা, উপপর্ব হচ্ছে ভার্টিব্রাটা, অধিশ্রেণী হচ্ছে নাথোস্টোমাটা। এখন এবং শ্রেণী হচ্ছে দুইটি, একটা হচ্ছে কন্ড্রিকথিস, একটা হচ্ছে অস্টিকথিস। এখন এটা মাছের অবস্থান সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা এই মাছের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে আমরা তোমাদের সাথে কথা বলবো। কি কি ধরনের মাছ আমাদের রয়েছে? একটি হচ্ছে তরুণাস্থিযুক্ত মাছ। এখন দেখো মাছের কয়েকটি উদাহরণ এবং এই নিয়ে তোমাদের সাথে কথা বলবো। যেমন ধরো তরুণাস্থিযুক্ত মাছ, যে মাছের অন্তকঙ্কালগুলো নরম, সেগুলো হচ্ছে তরুণাস্থিযুক্ত মাছ। যেমন ধরো রূপচাঁদা, করাত মাছ, হাঙ্গর মাছ, এগুলো হচ্ছে তরুণাস্থিযুক্ত মাছ। তারপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা অস্থিযুক্ত মাছ, যেগুলোর অন্তকঙ্কালগুলো শক্ত থাকবে এবং কঠিন থাকবে, সেগুলো হচ্ছে অস্থিযুক্ত মাছ। যেমন ধরো কাতলা, রুই, মৃগেল, এগুলো। আবার দেখো প্রিয় শিক্ষার্থীরা আঁশযুক্ত মাছ, আঁশের উপর ভিত্তি করে মাছকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে আঁশযুক্ত মাছ, একটা হচ্ছে আঁশবিহীন মাছ। এখন যেগুলোর মধ্যে আঁশ আছে, যেমন রুই, কাতল, মৃগেল, এগুলোর মধ্যে আঁশ রয়েছে। আর যেগুলোর মধ্যে আঁশ নেই সেগুলো হচ্ছে তোমার আঁশবিহীন মাছ, যেমন ধরো মাগুর, শিং, বোয়াল, এগুলো। আবার দেখো আমরা মাছের আরেকটা শ্রেণীবিভাগ নিয়ে তোমাদের সাথে কথা বলবো। স্বাদু পানির মাছ, একটা হচ্ছে আধা লোনা মাছ, একটা হচ্ছে লোনা পানির মাছ। এখন স্বাদু পানির মাছ কোনগুলি? যেগুলো পুকুর, ডোবা, বদ্ধ পানিতে যেসব মাছ আবাদ করা সেগুলো হচ্ছে স্বাদু পানির মাছ। যেমন ধরো রুই, কাতলা, শিং, এগুলো স্বাদু পানির মাছ হিসেবে আমরা ব্যবহার করে থাকি। এখন আধা লোনা মাছটা কেমন ধরনের? আধা লোনা মাছটা হচ্ছে সাধারণত নদীর মোহনা অঞ্চলে এই মাছগুলো আবাদ করা হয়। যেমন ধরো ভেটকি, ছুরি, লইট্টা, এগুলো হচ্ছে আধা লোনা মাছ। এরপরে লোনা পানির মাছ হচ্ছে বঙ্গোপসাগর এবং সমুদ্রের উপকূলীয় এলাকায় যেসব মাছের আবাদ করা হয় সেগুলো হচ্ছে লোনা পানির মাছ। লোনা পানির মাছ হচ্ছে রূপচাঁদা, ছুরি, লইট্টা, ভেটকি, এগুলো। তারপরে দেখো আমরা কয়েকটি ডাটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো। যেমন দেখো আমাদের দেশের জনসংখ্যার শতকরা ৭৮.৬% গ্রামে বাস করে, সূত্র উইকিপিডিয়া ২০২০। এবং কৃষি তথ্য ও সেবাদানকারী প্রতিষ্ঠান নিয়ে কথা বলবো। যেমন ধরো বিভিন্ন প্রতিষ্ঠান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, তারপরে বিএডিসি, তারপরে বিদ্যালয় এবং বিভিন্ন ব্র্যাক, এনজিও, ইন্টারনেট, এগুলো হচ্ছে কৃষি তথ্য সেবাদানকারী প্রতিষ্ঠান।
তারপরে সেক্টর নিয়ে আমরা এর আগে তোমাদের সাথে কথা বলেছি। এখন দেখো দেশের মোট শ্রম শক্তির 40.6% কৃষি খাতে নিয়োজিত, তথ্যসূত্র বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2019। আবার দেখো বৈদেশিক আয়ে প্রায় 11% আসে কৃষি থেকে, এটা তোমরা জেনে নাও। আবার আরেকটি তথ্য 2018-19 অর্থবছরে খাদ্য শস্য উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় 415.74 লক্ষ মেট্রিক টন। আর আমাদের মোট রপ্তানি আয়ের 0.42% আসে চামড়া থেকে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের লেকচার থেকে আমরা যেগুলো তথ্যগুলো পেলাম তোমরা আবার একটু জেনে নাও। আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, যেমন পার্ট 1 বাংলাদেশের কৃষি ক্ষেত্রসমূহ, পার্ট 2 মাঠ ফসল, পার্ট 3 উদ্যান ফসল এবং পার্ট 4 মৎস্য। ঠিক আছে, তোমাদের পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আমার দেখা হবে। এই মহামারী করোনার মধ্যে তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং সুন্দরভাবে চলবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের সুস্থতা কামনা করে আমার লেকচার এখানে শেষ করছি। তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত।